আবার যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবেও, এদেশে যদি নির্বাচন করতে হয়, চিফ অ্যাডভাইজার বলেছেন আওয়ামী লীগকে আমরা যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা উড্ড করে নিব। কেন বলছেন? আপনাকে পার্টিসিপেটরি ইলেকশনের প্রয়োজন আছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বলছে যে আপনি দলকে নিষিদ্ধ করতে পারবেন না, ব্যক্তিকে করতে পারবেন। একটা দল ইজ এ ইনস্টিটিউশন, একটা দলের সবাই অপরাধী হতে পারে না। এখানে যারা সবাই আছে তার মধ্যে একজন দুইজন আমরা অপরাধী হলে সব এই ফ্লোরের সবাই অপরাধী হয় না, কিন্তু সেটা ওনারা করতে চাচ্ছিলেন, এখন বলছেন না, হবে না। আমরা মনে করি বিএনপিও চাচ্ছে বাংলাদেশের যদি পিআর পদ্ধতি, এখন আমি আপনার গ্রামে যাই, উনি ওনার এলাকায় যায়, আপনি যান, গিয়ে যদি বলেন পিআরে নির্বাচন হবে, বলবেন পিআরটা কি? পিআরটা বোঝানোর জন্য এদেশের মানুষকে সময় লাগবে না? এই কথাটাই আমি বলছিলাম যে আসলে পিআর পদ্ধতি চালু করার যে দাবিটা, এটা বাস্তবে কতটা সহজ বা কতটা জটিল, এটা প্রয়োগে কি কোনো ধরনের আইনি পরিবর্তন দরকার? আমি জটিল বলে দিই আপনাকে, তারপরে ভালোটাও একটু বলবো। জটিলটা হলো মানুষ তার ক্যান্ডিডেট চিনবে না, কাকে ভোট দিবে। যদি আপনার গোপন ব্যালটের মাধ্যমে পিআর সিস্টেম করা হয়, দল প্রার্থী দিয়ে নির্বাচন কমিশনে দিয়ে পাঠিয়ে দিবে, ওইখান থেকে সিরিয়াল অনুযায়ী কে কোন জায়গায় হবে। আপনি ভোট দিবেন সিলেটে, উনি এমপি হবেন পটুয়াখালীতে। আপনার এমপি আপনি চয়েস করতে পারবেন না ডাইরেক্ট পিআরে। তাহলে কি জনগণের দ্বারা জনগণের সঠিক প্রতিনিধিত্বকারীটা তো মানে সিলেক্ট করা হচ্ছে না? এটাই সবচেয়ে বড়। দ্বিতীয় হলো বাংলাদেশের 5 বছর সরকার থাকার কথা, এই সরকারটা প্রতি বছর একবার পড়বে। কারণ পিআর যখন হয়ে যাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 40% ভোটও যদি বিএনপি পায় বা XY একটা জেড পার্টি পায়, তাহলে 120টা হয়, 31 সিট কিন্তু এখানে কম থাকে একটা সরকার ফর্ম গঠন করার জন্য। তখন এই দলগুলোকে আরেকটা দলের সাথে গিয়ে লিয়াজা করতে হবে। এদের অযৌক্তিক দাবি মানবে না, সরে যাবে, সরকার পড়ে যাবে। প্রতি বছর একটা সরকার পড়বে, 5 বছর 5টা সরকার চলে যাবে। আপনি পিআর পদ্ধতি করার আগে ফর্মুলাতে বলেন না কোন ফরম্যাটে করবেন, অর্ধেক করবেন না পুরোটা করবেন। যেমন নেপালে কিন্তু 50% পিআর, বাংলাদেশে কোন ফরম্যাটে করবেন? আপনি তো সেই ফরম্যাটটাই এখনও ফাইনালাইজ করেন নাই। জামাত বলল আপার হাউসে পিআর হবে, লোয়ার হাউসের কোনো আলোচনাই ছিল না পিআরের, কিন্তু আবার জামাত আন্দোলনে চলে গেছে। জামাত এই আন্দোলনে আপার এবং লোয়ার হাউস জাতীয় এবং স্থানীয় উভয় কক্ষেই তারা পিআর যাচ্ছে। এটা আপনাকে বলছিলাম যে ঐকমত্য কমিশনের আলোচনায় যা আছে রেকর্ড আমাদের কাছে, তারা কখনো লোয়ার হাউসের পিআর পদ্ধতি চায় নাই, আপার হাউসে চেয়েছে। এখন আন্দোলনে টেবিলে বসা অবস্থায় আন্দোলনে চলে গিয়ে বলছে না আপার হাউসেও লাগবে, লোয়ার হাউসে লাগবে। এখন বাংলাদেশের মানুষ কি যাবে? আপনি কি চাচ্ছেনটা কি? যে আগামীতে নির্বাচনে যদি মানুষের ভোটার উপস্থিতি আপনাদের বাড়াইতে হয়, আওয়ামী লীগ যেভাবে করছে নির্বাচন, তো পুরস্কার ঘোষণা করতে হবে যে এই সেন্টারে যে ভোট দিবে আমরা 10টা পুরস্কার দিব। এখন এত বড় একটা পুরস্কার, সবাই ওই পুরস্কারের জন্য ভোটে যেতে পারে, এত নিচে নেমে গেছে ভোটার উপস্থিতি। এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিতে কেন বাদ দিবেন? 13 মাস পরে হঠাৎ করে জামাত কেন চাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে? এতদিন গেল আওয়ামী লীগের নিষিদ্ধ বা স্থগিতাদেশ দেওয়া হলো, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা হলো না। নির্বাচনের শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সরকার মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রিপারেশন নিয়েছি নির্বাচন হবে। হঠাৎ করে জামাত টেবিলে বসা অবস্থায় এই আন্দোলনটা কেন, এই 5 দফা কেন? এখনো আলোচনা চলছে ঐক্যমত কমিশনের, যেটা আমার মোশাররফ ভাই বললো। এবং দেখেন এই ঐক্যমত কমিশনে কাদেরকে নিয়েছেন, সবগুলা মিলে 30, 32, 33টা দল মিলেও কিন্তু 1 থেকে 2% ভোট হওয়ার সম্ভাবনা নাই। কেন? সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি, জামাত আছে, তাদের ভোট আছে 5-7%। বাকি বাদ দিলেন, এখানে আওয়ামী লীগের তো বাদ দিয়েছেন, জাতীয় পার্টিকে আলোচনায় রাখছেন না। আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা আপনার কতটুকু মানে ইউনিফাইড, মানে কতটুকু এই জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে? আওয়ামী লীগকে আমরা বাদ দিয়ে দিতে কি পারি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তার পর? আপনাকে একটা রেফারেন্স এটার মাধ্যমে প্রথমই দেই। নেপালের সরকার সরে গেছে, আপনি জানেন। সেখানে নেপালের সুশীলা কার্কি হয়েছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান, সাবেক চিফ জাস্টিস। উনি বলেছেন শাসন ব্যবস্থা সংস্কার করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। দ্যাট ইজ হার কোট। আমি আপনাকে লাইভে বলে যাচ্ছি, উনি বলেছেন, এবং আমি এটা রেফারেন্স রেখেছিলাম, রেফারেন্স থেকে নিলাম। আপনি বৃহত্তর একটা গোষ্ঠীকে বাদ দিয়ে কোনো সংস্কার করতে পারবেন না। বৃহত্তর গোষ্ঠীর নেতাদের বিচার করতে পারবেন, ক্রিমিনাল অফেন্স যারা করেছে, রাষ্ট্রীয় ব্যবস্থা যারা মিসইউজ করেছে, তাদের সবাইকে বিচার। বিএনপিও বলছে, আমরাও বলছি, পুরো এই গোষ্ঠীটাকে আপনি বাদ দিয়ে যদি ফেলেন, গ্রামের খেটে খাওয়া মানুষ 4 জেনারেশন আছে, সেই রাজনীতি বুঝে না, ইলেকশন আসলে ভোট দিতে যায়, তাকে আপনি বাদ দিবেন কেমনে? সে তো তখন আপনি ইলেকশনে যাবে না। যে ইলেকশনের ব্যাপারে আমি মোশাররফ ভাইরে আমরা বলেছি যে আগামীতে নির্বাচনে যদি মানুষের ভোটার উপস্থিতি আপনাদের বাড়াইতে হয়, আওয়ামী লীগ যেভাবে করছে নির্বাচন, পুরস্কার ঘোষণা করতে হবে যে এই সেন্টারে যে ভোট দিবে আমরা 10টা পুরস্কার দিব। এখন এত বড় একটা পুরস্কার, সবাই ওই পুরস্কারের জন্য ভোটে যেতে পারে, এত নিচে নেমে গেছে ভোটার উপস্থিতি। এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিতে কেন বাদ দিবেন? জাতীয় পার্টি 14 নির্বাচন করেছে, জাতীয় পার্টির এই নৈতিকভাবে এটার জন্য আপনি বলতে পারেন এটা ফৌজদারি অপরাধ না। নির্বাচনে যাওয়া যেমন ফৌজদারি অপরাধ না, নির্বাচন থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আইনগতভাবে কোনো বাধা নেই। দ্বিতীয় হলো 18 নির্বাচন, সেখানে আমার বন্ধুবর বিএনপি গিয়েছে, জামাতের তাদের প্রতীক ছিল না, জামাত আপনার দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল, যিনি পাকা দিয়ে বাতাস দিচ্ছেন পীর সাহেব, ওনার দলও
সবাই নির্বাচন করেছে, আমরাও করেছি 18-তে। 14-র পরে কিন্তু বিএনপি সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং 5টি মেয়র নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। এটা তাদের সাংবিধানিক অধিকার, তাদের নেতা কর্মী জনগণ সাপোর্টাররা ভোট দিবে। 24-এ 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন জাতীয় পার্টির পিছনে লাগছেন কেন? 28টি তো নিয়ে আসতে হবে। যারা যে 28টা নির্বাচন করেছে এই 24-এ, বিএনপির সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির সদস্য বলেছেন তো জাতীয় পার্টি কেন, এখানে তো আরও 28টি দল আছে। আপনি এখন এই সবাই বাদ দিয়ে নির্বাচনে একটা পেঁচাল বাজাইতে যাচ্ছেন জামাত।